সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূল্য দিতে চায় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের চিন্তা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ সফরের পরিকল্পনা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে থাকবেন রানী ক্যামিলা। চূড়ান্ত হয়নি তারিখ। দ্বিপক্ষ বিশেষ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য। জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। কপ সম্মেলনে একমত 200 দেশের প্রতিনিধিরা। পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা। সকালের সময় সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চাই বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলছেন, খুব শীঘ্রই কমিশনের কাছে দেয়া হবে প্রস্তাবনা। একজন বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবে চিন্তেই এগোচ্ছে বিএনপি। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রূপরেখা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই 31 দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানেও প্রস্তাবনা দেবে দলটি। এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছে দায়িত্বশীল নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে চাই বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে। শেখ হাসিনা না থাকাই সংস্কারের অর্ধেকের বেশি সংস্কার করা হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিদায়। বিএনপির এই নীতি নির্ধারক বলছেন, নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত সংস্কার করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে তার পূর্বের অবস্থায় যাওয়া, এটাই হলো আমাদের মৌলিক অবস্থান। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব, সেটাকে একটু ইলাবোরেট করে আমরা সংস্কার প্রস্তাবে নিয়ে এসেছি। তো একটা ফাইনাল টাচ দেওয়া হবে আগামী সোমবারে, তারপরে হয়তো এটা জমা দেওয়া হবে। 2025-এর মধ্যে ডেফিনেটলি আমরা নির্বাচন চাই এবং বর্তমানে যে অবস্থা আছে আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। প্রায় প্রতিদিনই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থা অনেকটা এরকম যে, নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই এখন হওয়া উচিত। বাংলাদেশের এখন একজন বিশ্লেষক মনে করেন, বিএনপি ভেবেচিন্তে এগুচ্ছে। বিএনপি অনেক সুপরিকল্পিতভাবে এবং বুঝে শুনে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করছে। এই ইন্টেরিম ব্যবস্থাপনা তো ইন্টেরিম, এটা কোনো স্থায়ী সমাধান না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জরুরি সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে বলছেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা, তাদের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো জরুরি সেইগুলো করে একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া দরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু। মার্জিয়ানি মুর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায় এবং এখানে মেডিকেল পড়াশোনাটা অনেক বেশি ভালো, যেখানে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান স্টুডেন্টরা এসে মেডিকেল কমপ্লিট করতেছে খুব কম টাকায়। এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। ইন্টার শেষ করিয়া এসে স্টুডেন্ট ভিসা করিয়া দুবাই থেকে আবার ব্যাক করছি আজারবাইজানও। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন
সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। এখানে জাস্ট শিপইয়ার্ড, এগ্রিকালচার সেক্টর, দুইটা সেক্টরের কাজ আছে। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে, এবং পাঠানোর পর ওরা যদি দেখে যে আপনার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কিছু ভিডিও যেটাতে আপনি কাজ করছেন এক্সপিরিয়েন্সটা দেখাতে পারেন, তাহলে আপনারা ওখান থেকে আপনারা জব কন্ট্রাক্টটা পেয়ে থাকবেন। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। যেখানে আমাদের 1 মাসে লুক আনতে পারি, সেখানে আমাদের 3.5 মাস 4 মাস লেগে যায়। এর আগে গত 15ই জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এ সফর নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশটির পররাষ্ট্র দফতর, তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী রাজার এ সফরের মাধ্যমে উপমহাদেশের 3 দেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। ক্যান্সারের চিকিৎসা শেষে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শিগগিরই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন তিনি। সঙ্গে থাকবেন রানী ক্যামিলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে, এ সফরের মাধ্যমে ব্রেক্সিট পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে। এরই মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এর আগে 2022 সালে ভারতীয় উপমহাদেশ সফর করার কথা ছিল চার্লসের, কিন্তু তখন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে তা বাতিল করা হয়। এরপর ক্যান্সার ধরা পড়ে রাজার। বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এ সফর নিয়ে নতুন করে এগোচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সফর ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলার জন্য গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে। শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকভাবেও ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চোখ ধাঁধানো আলোকসজ্জায় বড়দিনের ক্ষণ গণনা শুরু। পর্তুগালের লিসবনে বর্ণিল আয়োজনের খবর থাকছে সংবাদের পরের অংশে। কলেজের শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, নেই নিজস্ব শ্রেণীকক্ষ। ময়মনসিংহের জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে হতাশ শিক্ষার্থীরা। শিক্ষক ছাড়াই শিক্ষার্থী ভর্তিকে প্রতারণার শামিল বলছেন শিক্ষাবিদ। দ্রুতই নিয়োগের আশ্বাস উপাচার্যের। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। দর্শন বিভাগের শ্রেণীকক্ষে ইতিহাসের ক্লাস পাঠদান করছেন একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এমন চিত্র ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। চলতি বছরের 8 জানুয়ারি প্রতিষ্ঠানটিতে ইতিহাস বিভাগ চালুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনকি শিক্ষক কর্মচারী নিয়োগেরও অনুমোদন দেয় ইউজিসি। তবে কোনো শিক্ষক কর্মচারী নিয়োগ না দিয়েই 2023-24 সেশনের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেন তৎকালীন উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর। বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি হলেও দায়িত্ব নেয়ার 2 মাস পেরোলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বর্তমান উপাচার্যও।
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল মাওলা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক একে মাসুদুল মান্নান এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রমজান আলী আকন্দকে দিয়ে ইতিহাস বিভাগের 4টি কোর্সের পাঠদান শুরু করে বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে এসে নিজস্ব শ্রেণীকক্ষ ও শিক্ষক না পাওয়ায় আক্ষেপ শিক্ষার্থীদের কণ্ঠে। সব ডিপার্টমেন্ট একটা গোছানো পরিবেশ পেয়েছে, আমরা সেটা পাইনি। আমরা চাইবো যাতে আমাদের শিক্ষক খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায়। ইতিহাস বিভাগের প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন 30 জন শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে এভাবে কলেজ শিক্ষককে এনে পাঠদান করানো শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা। বিশ্ববিদ্যালয়ের উচিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করে ওই বিভাগের শিক্ষার্থী ভর্তি করা। এখন একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে সে যদি এটা, আমি মনে করি তার সাথে এক ধরনের, তার মেধার সাথে এবং তার যোগ্যতার সাথে এক ধরনের প্রতারণা করার শিকার হবে। তবে শিগগিরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংকট সমাধানের আশ্বাস উপাচার্যের। নতুন প্রশাসন একটু প্রক্রিয়াগত নিয়োগ প্রক্রিয়া একটু জটিল, সময় সাপেক্ষ। যেহেতু এই বিজ্ঞপ্তির সময়সীমা অতিক্রান্ত হয়েছে, আমি যত দ্রুত সম্ভব এই বিভাগের শিক্ষক নিয়োগ সম্পন্ন করব। 2006 সালে 4টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে 25টি বিভাগে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে স্মরণ করা হয়েছে তাজরিন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শ্রমিকদের। শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের সামনে আসেন এক যুগ আগে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় 1 মিনিট নীরবতা পালন ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতারা। তারা বলেন, তাজরিন ট্র্যাজেডির ভুক্তভোগীদের সহায়তায় বিগত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আহত ও নিহতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান বক্তারা। 2012 সালের 24 নভেম্বর তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুনে 117 জন শ্রমিক মারা যান, আহত হন 2 শতাধিক। তাজরিন ফ্যাশনে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়ার নরসিংহপুরে এসেছেন পরিবারের সদস্য ও শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি তাজরিন ফ্যাশনে। আপনারা জানেন যে এই 24 তারিখে, নভেম্বর 24 তারিখে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে সংঘটিত হয়েছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে 117 জন শ্রমিক যে পুড়ে নিহত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আবার এখানে তাজরিন ফ্যাশনের সামনে শত শত শ্রমিক এবং তাদের হত স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন, সেই স্মৃতি মন্থন করছেন। এখানে একটি কথাই বারবার ঘুরে ফিরে আসছে যে তাজরিন ফ্যাশনের কারখানায় যে মালিক দেলোয়ারের শাস্তি সহ যে তাদেরকে পুনর্বাসন করা হয়নি, যে এই বিগত সরকার, আমলিক সরকারের আমলে যে ধরনের ফান্ড বিদেশ থেকে এসেছে বা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে, সেই প্রতিষ্ঠানদের কাছ থেকে যে ফান্ড পাওয়া গিয়েছিল, সেই ফান্ডগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন সেমন যেমনি আত্মসাৎ করেছে, তেমনি সরকারের পক্ষ থেকে বিভিন্ন আমলা এবং রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রীরাও সেই টাকাগুলো আত্মসাৎ করেছেন, যার ফলে কিন্তু তারা সেই পরিমাণে ক্ষতিপূরণ পাননি। এবং এই দীর্ঘ 12 বছরে কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ার ফলে কিন্তু যে জিনিসটি হয়েছে সেটি হয়েছে যে যারা আহত শ্রমিক ছিলেন তারা কিন্তু ধুকে ধুকে মরেছে। এই কথাটি বারবার এখানে ঘুরে ফিরে আসছে এবং তাদের বিচারের দাবি জানিয়েছেন, যেমনি দেলোয়ারের বিচারের দাবি জানিয়েছেন, তেমনি শ্রমিকরা যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন এবং হতাহত শ্রমিকদের সুচিকিৎসা হয়নি সেটিও তারা দাবি করছেন। এই মুহূর্তে যে সংগঠনগুলো আছে তারা বলছেন যে মূলত যে শ্রমিক সংগঠনগুলোর সাথে যে অবিচার হয়েছে এবং ন্যায্য বিচার পাননি, এই 24শে নভেম্বর এসে কিন্তু সেই স্মৃতি মন্থর যেমনি করছেন, তেমনি কিন্তু তাজরিন কারখানার মালিক দেলোয়ার হোসেন শ্রমিক হত্যার জন্য যে দায়ী ব্যক্তি তাদের বিচার নিশ্চিত করছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত অনেক শ্রমিক জীবিত রয়েছে যারা কিনা এখনো পর্যন্ত তারা তাদের যে পুনর্বাসন ব্যবস্থা, সেই পুনর্বাসন ব্যবস্থায় ফিরতে পারেননি।
তাই তারা বারবার একটি জিনিস দাবি জানাচ্ছেন, যে বলছেন যে তাদের যে পুনর্বাসন সহ যে সুচিকিৎসার ব্যবস্থা তত্ত্বাবধায়কের যে সরকার রয়েছে, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু তারা সেটি সুনিশ্চিত করতে চাচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন যে তারা বঞ্চিত রয়েছেন শোষণ এবং শাসনের মাধ্যমে যা তারা ক্ষতিপূরণ পাননি, সেই ক্ষতিপূরণ তারা পেতে চাচ্ছেন বর্তমান সরকারের মধ্য দিয়ে। তাই তাদের দাবি যে তত্ত্বাবধায়ক সরকার তাদের সেই ন্যায্য দাবি পূরণ করবেন, এই প্রতিশ্রুতি তারা সরকারের কাছ থেকে চান। তো তাজরিন ফ্যাশন থেকে আমার কাছে এই 12 বছর পূর্তি উপলক্ষে এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে। সকালের সময় আরও থাকছে, ভালো কোম্পানিকে পুঁজি বাজারে আনতে বিশেষ কর ছাড়ের প্রস্তাব বিএসইসির। যুগান্তরকারী বলছেন আইসিবি চেয়ারম্যান, বৈষম্য বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ কর ছাড় চায় বিএসইসি। এ বিষয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি, যা বাস্তবায়ন হলে যুগান্তকারী প্রভাব পড়বে বলে মনে করেন আইসিবি চেয়ারম্যান। তবে এতে বাজারে বৈষম্য বাড়ার পাশাপাশি রাজস্ব কমবে বলেও মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা অর্থনীতিবিদ। বিস্তারিত মরিহিম মারুফের প্রতিবেদনে। নতুন কমিশন দায়িত্ব নেয়ার 3 মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে। একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ, অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা। সব মিলিয়ে ভালো মানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআর এর কাছে। সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে 30% শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে 5 বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসইসি। এছাড়া 10 এবং 20% শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে 30% শেয়ার পোস্ট আইপিও পেডাপের অফলোড করবে বা অফার সাইজ হবে, তো সে ধরনের কোম্পানিকে 5 বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি। এবং পাশাপাশি যারা 20% অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট 12.5%-এর আমরা প্রস্তাবনা করেছি। আর যারা 10% করবে তাদের জন্য 15%। বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসইসির এই উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান। 30% যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অফলোড করে, এখানে জনগণ উপকৃত হবে এবং 5 বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে, কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় ব্যয় ইত্যাদি। তাহলে ইট ইজ গুড প্রপোজাল, আই উড সে যুগান্তকারী বলবো। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, এমন কর ছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য, কমতে পারে রাজস্ব। পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা 27% তারা দিতে থাকবেন, আর নতুন যারা আসবেন তাদেরকে 5 বছরের জন্য একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না। এটা একটা বৈসাদৃশ্য সৃষ্টি করবে। এনবিআর এর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে? বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার, আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 15 থেকে 20 বছর ধরে 300 গাড়ি পড়ে থাকায় চরম বেকায়দায় চট্টগ্রাম বন্দর। মামলা থাকায় নিলাম বা ধ্বংস করতে পারছে না কাস্টমস হাউস। অবশেষে নিলাম শেডের স্ক্র্যাপ পণ্য বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহুতল কার শেড এবং কেমিক্যাল শেডের ঠিক মাঝেই গত 15 বছরের বেশি সময় ধরে পড়ে আছে প্রায় 300 প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপ। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারক ছাড় না করায় এখানে ফেলে রাখতে বাধ্য হয়েছে কাস্টম হাউস। আবার আমদানি সংক্রান্ত মামলার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা ধ্বংস করা যাচ্ছে না। গাড়িগুলো দীর্ঘদিন থাকলে চট্টগ্রাম বন্দর কোনো এটার উপরে কোনো স্টোর রেন্ট, ওয়ার্ক রেন্ট পায় না।
তো সেই হিসেবে আমরা চাই মালামালগুলো আসলে নির্ধারিত সময়ের মধ্যে যেন দ্রুত ডেলিভারি যায়, এতে গভর্নমেন্ট রেভিনিউটাও বাড়ে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক ছাড়া নানা কারসাজি করতে গিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি সবচেয়ে বেশি কাস্টমসে আটকা পড়ছে। আমদানিকারক কৌশলে শুল্ক কম দিয়ে গাড়ি ছাড় করার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানি করেন, পরবর্তীতে শুল্ক হার সহ মূল্য বেশি পড়ে যাওয়ায় করছেন না গাড়ি ছাড়। বর্তমানে বন্দরে বিভিন্ন শেডে 900 গাড়ি রয়েছে। যখনই অকশন হয় তখনই ডিউটির উপরে গিয়ে কিছু টাকা বেশি পেল গভর্নমেন্ট যদি সাথে সাথে বিটারকে যদি দিয়ে দেয় ফার্স্ট বিটারকে, তাইলে আজকে এই পরিণতি হইতো না। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য কাটা 74টি গাড়ির ধ্বংসবাসের সহ পরিপূর্ণ হয়ে আছে পুরাতন জিনিসে। নানা জটিলতায় গাড়ির স্ক্র্যাপ কিংবা অন্যান্য মালামাল বিক্রি করতে না পারায় বন্দরের শেড থেকে গাড়িগুলোও আনতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে 24 জন সাবেক সংসদ সদস্যের নামে আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ 400টি গাড়ি নিলামে বিক্রির জন্য বাই পেপার হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে। এখন কিছু মালামাল আছে আপনারা জানেন, সেগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, ওটা একটা প্রসেস চলছে, সরিয়ে ফেলতে পারলে এখানে কিছু জায়গা খালি হবে, সেক্ষেত্রে আমরা কিছু গাড়ি এখানে শিফট করে নিয়ে আসতে পারবো। তবে নিলাম শেডে থাকা স্ক্র্যাপ পণ্যগুলো বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। গাড়িগুলি নিয়ে যাওয়া হবে অকশন শেডে। আর এই খালি জায়গায় ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এ অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসরে এই বিষয়ে সম্মত হন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। এদিকে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমানোর সংক্রান্ত একটি চুক্তিতেও রাজি হয়েছে সদস্য দেশগুলো। চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় 200টি দেশ। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত 30,000 কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর 10,000 কোটি ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো। গত শুক্রবার খসড়া চুক্তিতে বছরে 25,000 কোটি ডলার দেওয়ার প্রস্তাব হয়েছিল, তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো। ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। উন্নয়নশীল দেশগুলোর দাবি জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে 1,30,000 কোটি ডলার দিতে হবে। পরে বছরে 30,000 কোটি ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় 1 দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো। এভাবে প্রতি 1 টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে ওই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। প্রতিটি ক্রেডিট কিনলে তারা 1 টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয়। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো বলেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে, তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বন্ডিল আলোকসজ্জায় বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষের ক্ষণ গণনা শুরু করল পর্তুগালের রাজধানী লিসবনবাসী। কৃত্রিম ক্রিসমাস গাছ ও নগরে আলোকসজ্জার উদ্বোধনের মাধ্যমে শুরু হয় উৎসব উদযাপনের প্রস্তুতি। স্থানীয় নাগরিকদের পাশাপাশি আলোকসজ্জার আয়োজনে যোগ দেন হাজারো পর্যটক। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে পর্তুগিজদের ঐতিহ্যবাহী আয়োজন আলোক উৎসব এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিওতে দৃষ্টিনন্দন কৃত্রিম ক্রিসমাস গাছে আলোকসজ্জার মাধ্যমে শুরু হয় উৎসবের ক্ষণগণনা। চোখ ধাঁধানো রোশনায়ে কিছুক্ষণের জন্য ভিন্ন এক জগতে ঢুকে পড়েন হাজারো মানুষ। বর্ণিল আলোকসজ্জার উদ্বোধনকে ঘিরে হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল লিসবন। প্রাসা কমার্সিওর লাইট শো উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা। মনোমুগ্ধকর ক্রিসমাস গাছের সাথে ছবি তোলেন তারা। একই সময়ে লিসবনের প্রায় সব গুরুত্বপূর্ণ সড়ক ও দর্শনীয় স্থানগুলোতেও শুরু হয় আলোকসজ্জা। ছুটির দিনে নগরের ভিন্ন ভিন্ন আলোকসজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের। প্রতি বছরই আয়োজনে ভিন্নতা আনে নগর কর্তৃপক্ষ। বড়দিন ও নববর্ষের উৎসবকে সামনে রেখে লিসবনের এই আলোকসজ্জা চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সৌদি আরবে গানে গানে মঞ্চ মাতালেন নগর বাউলের জেমস। সুরের সেই সাগরে ভাসলেন লাখো প্রবাসী বাংলাদেশি। মরুর বুকে লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। তাই তো বিদায় বেলায় বললেন আবার দেখা হবে। সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্ট। মরুর বুকে জেমস চর, সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা। তিল ধারণের ঠাঁই ছিল না আল সোয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা, পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটার, সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে। রিয়াদ সিজন আমাদের বাংলা কমিউনিটিকে আহ্বান জানিয়েছি দৃষ্টিভঙ্গি করার জন্য। আমরা রিয়াদ সিজনে বাংলাদেশ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার থেকে আমরা অংশগ্রহণ করতে এসেছি। আমাদের বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে। সুন্দরীতমার গল্পে দুষ্ট ছেলের দলের কাছে বিদায় নিলেও লাখো প্রাণের আবেগ ছুঁয়ে যায় জেমসকেও। গানের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ার আশা তার। আমি আশা করি যে এত সুন্দর এবং এত মানুষ, এত দর্শক এখানে আছে। আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে, এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতিতে চায় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের চিন্তা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এবং বাংলাদেশ সফরের পরিকল্পনা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে থাকবেন রানী ক্যালিমা। চূড়ান্ত হয়নি তারিখ। দ্বিপক্ষ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।